সমস্ত কিছু প্রমাণ হয়ে যাওয়ার পর ছোট রানীমাকে শাস্তি দিয়ে সিংহাসনে বসলো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কোর্টে বিরতি দেয়, আর তারপর ফুলকিকে নিয়ে রোহিত, ছোট রাজাবাবু সহ সবাই বাইরে আসে। ফুলকি পুরোপুরি ভেঙে পড়ে, আর তখন দেখা যাবে ছোট রাজাবাবু বলতে থাকে যে রোহিত, তুমি কিন্তু যে করেই হোক মেয়েটার জন্য কিছু ব্যবস্থা করো। মেয়েটা কিন্তু একদম ভেঙে পড়েছে, ঠিকই তো, এতটা দূর এসেছে, আর এসে যদি কেসটা খারিজ হয়ে যায় তাহলে এর থেকে খারাপ তো কিছু হতে পারে না, তাই না? তখন ফুলকি বলে, কি করব আমি কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা স্যার, ওই ডক্টরকে আনা যায় না? তখন রোহিত বলে, ওই ডক্টর এসেই বা কী করবে বলো তো? উনি তো এসে বলবেন যে আসলে স্মৃতি ফিরে এসেছেন, আর কোর্টে তো তখন সমস্তটাই আরও ঘেটে যাবে। আর তখন বলে, আসতে বলেছি সেই ডক্টরকে। ফুলকি তখন বলে, স্যার আমার না কিছুই ভালো লাগছে না। আচ্ছা কাকাবাবু, আপনি না বাবার কাছে যান। তখন রোহিত বলে, হ্যাঁ কাকাবাবু, আপনি বরঞ্চ রাজাবাবুর কাছে যান, কারণ বলা তো যায় না এইদিকে কোর্টের মোড় ঘোরানোর জন্য কী থেকে কী হয়ে যাবে ঠিক তো নেই। তখন ছোট রাজাবাবু বলে, আচ্ছা ঠিক আছে, আমি বরং দাদার কাছে যাচ্ছি, তোমরা বরং এদিকটা সামলাও, ঠিক আছে? এই বলে ছোট রাজাবাবু বড় রাজাবাবুর কাছে চলে যায়। এরপর ফুলকি বলে, স্যার কি করব বলুন তো, এভাবে কি তাহলে হেরে যাব? তখন দেখা যাবে জামাল বলে, আচ্ছা ফুলকি তুমি চাটা খেয়ে নাও, এত চিন্তা করবে না, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আর তারপর দেখা যাবে ফুলকি চায়ের কাপটা ফেলতে গেলে তখনই একটা লোককে কথা বলতে শুনে বলতে থাকে, সে বলছিল যে রাজমহলের স্টেটমেন্ট দিতে এসেছি। তখন ফুলকিকে রোহিত বলে যে ফুলকি কি হয়েছে? তখন ফুলকি বলে, স্যার এখনই একটা গাড়ি থেকে নেমে একটা লোক কথা বলতে বলতে গেল, কি যেন সাক্ষী দেওয়ার কথা বলল। আচ্ছা ওনার সাক্ষীতে আবার পুরো কেসটা ঘুরে যাবে না তো? আমরা হেরে যাব না তো? তখন রোহিত বলে, আচ্ছা ফুলকি এত ভাবছো কেন? যা করার তোমার মা কালীই করবে, তুমি মা কালীর উপর ভরসা করো তো, তাহলে এসব নিয়ে না একদম ভেবো না। তখন ফুলকি খুব চিন্তা করতে থাকে। তারপর দেখা যাবে কোর্টে কার্যক্রম আবার শুরু হয়ে যায়। সাহেব তখন বলে যে এখানে প্রতাপ নারায়ণ চৌধুরী 24 বছর আগে হারিয়ে যায়, ওনার স্মৃতিশক্তিও হারিয়ে যায়, এখন হয়তোবা ওনার স্মৃতি ফিরে এসেছে। আর তখন বলে যে ওনাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, আর সে নাকি মেরে ফেলার চেষ্টা করেছিল আশাবরী চৌধুরী। আর তখন বলে যে এখানে ফুলকির কথা অনেকটাই স্পষ্ট। এরপর বলে, বাস্তব কোনো প্রমাণ জোগাড় করতে হবে। আর তখন দেখা যাবে ধানসিঁড়িকে বলে, আচ্ছা ধানসিঁড়ি, এখন কি আপনি অন্য কোনো প্রমাণ জোগাড় দিতে পারবেন? আপনি তো বলেছেন যে ডক্টর মুখার্জিকে আপনি ডাকবেন। তখন ধানসিঁড়ি বলে, হ্যাঁ ইওর অনার, আমি ডক্টর মুখার্জিকে ডাকতে চাই। দরকার হলে উনি চেক আপ করে বলবে যে ওনার কি স্মৃতি ফিরে এসেছে নাকি এগুলো বানানো কথা। তারপর দেখা যাবে অ্যাডভোকেট চ্যাটার্জিকে বলে, আচ্ছা ইওর অনার, এটা কি কোর্ট নাকি হসপিটাল যে এখানে রোগীকে চেক আপ করানো হবে? এইভাবে শুধু সময় নষ্ট করার মানেটা কি সেটাই বুঝতে পারছি না। তখন ধানসিঁড়ি বলে, এখানে অনেক কিছু ম্যাটার করে স্যার। কেন? আপনি তো বলেন যে আমাদের সাক্ষী নাকি সাজানো, যিনি প্রতাপ নারায়ণ চৌধুরী, যার স্মৃতি ফিরে এসেছে, সেটা কিনা আপনি বিশ্বাস করতে চাইছেন না। আপনি তো বিশ্বাস করতে চাইছিলেন না, তাহলে তো এখানে চেক আপ করার দরকার আছে, তাই নয় কি? আর তখন জজ সাহেব অনুমতি দেয়। এরপর দেখা যাবে সেই ডক্টর আসে। ডক্টর আসতেই জজ সাহেব জিজ্ঞাসাবাদ করে, আচ্ছা সত্যি কি প্রতাপ নারায়ণ চৌধুরীর স্মৃতি ফিরে এসেছে? তখন ডক্টর বলে, হ্যাঁ ইওর অনার, এখানে প্রতাপ নারায়ণ চৌধুরীর সনাতনের ব্যাপারে যা বললো সেটা একদম উড়িয়ে দেওয়ার মতো নয়, আর এখানে তাকে কিছু শিক্ষা দেওয়া হয়নি, তাছাড়া ওনার সব কিছু শিখিয়ে দেওয়া হয়নি, আর সব কিছু মনে পড়েছে। তখন জজ সাহেবকে কথাগুলো বললে অ্যাডভোকেট চ্যাটার্জি তখন বলে ওঠে, আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করতে পারি? ডক্টর তখন বলে, হ্যাঁ বলুন। অ্যাডভোকেট চ্যাটার্জি তখন বলে যে আচ্ছা আপনি তো বলছেন প্রতাপ নারায়ণ চৌধুরী সব কিছু মনে পড়ে গিয়েছে, তাই তো? তাহলে আপনি লিখিয়ে দিতে পারবেন তো? তখন ডক্টর ভয় পেয়ে যায় আর বলে, না লিখিতভাবে কি করে দেব, তাহলে তো রিপোর্ট দিতে হবে, সেটা তো এখানে সম্ভব নয়, তাই না? তখন অ্যাডভোকেট সেক্রেটারি বলে, ইওর অনার, এখানে সব কিছু মিথ্যে, এই মামলাটা কোনোরকম কোনো সত্যি নেই, তাই আমি কোর্টের কাছে আবারও আবেদন করছি আমার মক্কেলকে এই কেস থেকে দেওয়া হোক, এই কেসটা থেকে খারিজ করা হোক। শুধুমাত্র আমার মক্কেলের, এই কেস থেকে বেল পাওয়ার কথা বলছি না।
এই কেস থেকে মুক্তি পাওয়ার কথাই বলছি। তখন এই কথাগুলো শুনে ধানু অবাক হয়ে যায়। আর তখন ফুলকি রোহিতকে বলে, স্যার তাহলে কি কোনো আশা নেই? ম্যাডামকে মানে সত্যি সত্যি এখান থেকে ছাড়া পেয়ে যাবে? তখন অংশুমান সেখানে আসে। অংশুমান এসে দাঁড়িয়ে বলে, ইওর অনার, আমি এই কেসটার তদন্তকারী অফিসার, তাই আমি কিছু বলতে পারি চাই। তখন জজ সাহেব অনুমতি দিলেই তখন দেখা যায় অংশুমান বলে যে সেদিন বড় রাজাবাবুকে নিয়ে রোহিত রায়চৌধুরী আর বড়বাবু যখন আসছিল তখন একটা অ্যাক্সিডেন্ট হয় আর পুলিশ তদন্ত করে। আর মানে আমরা তদন্ত করে এটাই জানতে পেরেছি যে সেটাকে কেউ অ্যাক্সিডেন্টটা ইচ্ছে করে ঘটাতে চেয়েছে। তাই আমি সময়ের আবেদন করছি, এই কেসটা তদন্ত করার দরকার আছে। তখন অ্যাডভোকেট চ্যাটার্জি বলে, ইওর অনার, এখানে এটার সময়ের দরকার, ওটার সময়ের দরকার, এই বলে বলে আমার মক্কেলকে ফাঁসানো হচ্ছে। এই কেসটার কোনো রকম কোনো সত্যতা নেই, তার জন্য আমি বলছি আমার মক্কেলকে শুধু শুধু ফাঁসানো হচ্ছে। তাহলে এই কেসের মাধ্যমে আমার মক্কেলেরই বা কেন সাফার করবে? তাই আমি চাই আমার মক্কেলকে আপনি বেকসুর খালাস করুন। তখনই দেখা যাবে জজ সাহেব বলে, শুনুন মিস্টার চ্যাটার্জি, এই কেসটা না এতটাই সহজ নয়। আশাবরী চৌধুরীর নামে অনেক রকম কেস রয়েছে। তখন জজ সাহেব বলে, তাহলে ধানসিঁড়ি আপনি কি আর কোনো সাক্ষী পেশ করতে পারবেন? তখন ধানসিঁড়ি বলে, না ইওর অনার। আর তখনই দেখা যাবে কোর্টের রায় ঘোষণা করবে জজ সাহেব। তখন একজন সাক্ষী এসে দাঁড়ায় আর বলে, জজ সাহেব আমি কিছু বলতে চাই। আর তখন জজ সাহেব বলে, আপনি কাঠগড়ায় এসে বলুন যা বলার। তখনই সেই লোকটা কাঠগড়ায় আসে। তারপরেই বলে, ইওর অনার, আমি বলতে চাই কিছু এই কেসটার ব্যাপারে। তখন অ্যাডভোকেট চ্যাটার্জি বলে, আচ্ছা ইওর অনার, শুধু শুধু কোর্টের সময় নষ্ট করা হচ্ছে না? উনি এসেই বা নতুন আর কি বলবেন? তখন জজ সাহেব বলে, শুনুন অ্যাডভোকেট চ্যাটার্জি, আপনি না বড্ড বেশি কথা বলছেন। এখানে যিনি আশাবরী চৌধুরী উনি কিন্তু নির্দোষ নন। ওনার কিন্তু ইনলিগেল অনেক কাজকর্ম ছিল। 24 বছর আগে যা ঘটেছিল সেটা শুধু অ্যাক্সিডেন্ট নাকি এর মধ্যে কিছু আছে সেটা তো আমাকে জানতে হবে। আপনি বসুন। তারপর দেখা পরে অ্যাডভোকেট আর তারপর সেই লোকটা বলে, ইওর অনার, আমি সঙ্গে পার্টনারে কাজ করতাম। ওদিকে ছোট রানী লোকটাকে দেখে চিনে ফেলে আর তখন মনে মনে বলে, এখানে কি করছে? তখন লোকটা বলছে, ইওর অনার, এই আশাবরী চৌধুরী সীতারাম জবকে অনেকগুলো টাকা দিয়েছে যাতে করে প্রতাপ নারায়ণ চৌধুরীকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হয়, গাড়ি ধাক্কা দিয়ে যেন নদীর জলে ফেলে দেওয়া হয়। আর তখন এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর লোকটা বলে, হ্যাঁ ইওর অনার, আমি অনেক শুনিয়েছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনিনি। টাকার লোভে পড়ে ওনার কথায় রাজি হয়ে গিয়েছিল। তারপর হ্যাঁ, আমি সব কিছু ছেড়ে ছুড়ে এখান থেকে চলে গিয়েছিলাম। আমি সাহস পাইনি, পুলিশের কাছে সবটা বলবো ভেবেছিলাম, কিন্তু বলতে পারিনি, কারণ পুলিশ প্রশাসন সবটাই ওনার হাতের মুঠোয় ছিল। এই আশাবরী চৌধুরীর সাথে মিলিত ছিল, ওনার অনেক ক্ষমতা ছিল। আমার যদি কিছু হয়ে যায় তার জন্য ভয়ে আমি বলতে পারিনি। তাই এখন যখন দেখলাম যে এই কেসটা নিয়ে এত কিছু হচ্ছে, তাই আমি ছুটে এসেছি এই কেসটার জন্য সাক্ষী দিতে। আর তখন আশাবরী চৌধুরী বলে, আমি চিনি না ইওর অনার, এই লোকটা কে? আর সীতারাম জবই বা কে? সে সব মিথ্যে বলছে। তখন জজ সাহেব বলে, আপনি চুপ করুন। শুনুন আশাবরী চৌধুরী, আপনি না ফেঁসে গিয়েছেন এবার। সব কিছু রিপোর্ট এখানে আছে। আপনি যা যা ইললিগেল কাজকর্ম করতেন না, সব কিছুর প্রমাণ এখানে রয়েছে। আপনি আর বাঁচতে পারবেন না। তখন আশাবরী তো ভয় পেয়ে যায়। এদিকে জজ সাহেব রায় ঘোষণা করে দেয় আর সব কিছুর বিচার করে জজ সাহেব আশাবরী চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আর তারপর দেখা যাবে এটা শুনে তো ভয় পেয়ে যায়। এদিকে ফুলকি হীরা সবাই খুব খুশি হয়ে যায়। আর তখন এদিকে জজ সাহেব বলে, এবার থেকে ফুলকি দাস আর রাজমহলের কোনো ধরনের কোনো সমস্যা হবে না, এটাই আশা করছি। আর রাজাবাবুর চিকিৎসার ব্যবস্থা করুন। তারপর ওদিকে দেখা যাবে আশাবরী চৌধুরীকে বলে যে, মা, যারা যারা তোমাকে এই সাজাগুলো দিয়েছে না, তাদেরকে কাউকে ছাড়বো না। তোমাকে আমি সাজা পেতে দেবো না, আমি হাইকোর্টে আপিল করব। আর তখনই দেখা যাবে এদিকে ফুলকি বলে, কি ম্যাডাম, আপনি তো বলেছিলেন খেলা সবে শুরু, খেলা তো শেষ হয়ে গেল। তখন আশাবরী বলে, শোনো ফুলকি, তুমি না এত লাফিয়ে নো, বুঝতে পেরেছো? তোমাকে যে শেষ করবে না সে আসছে। এত তাড়াতাড়ি কিছুতেই শেষ হবে না। তখন দেখা যাবে ছোট রাজাবাবু বলে যে, এখনও তুমি এত রোয়াব দেখাচ্ছ? এরপর
দেখা যাবে এদিকে ছোট রাজাবাবু প্রেস কনফারেন্স সবাইকে ডাকে একটা ব্যবস্থা করে, আর তখন এদিকে ফুলকিকে সবটা জিজ্ঞাসাবাদ করতে থাকে সাংবাদিকরা। এরপর কেউ একজন দেখা যাবে ফুলকির সামনে দিয়ে আসতে থাকে। ফুলকি সিংহাসনে বসেছে, এটা কিছুতেই সহ্য করতে পারে না, আর যে আসতে চলেছে তাকে ছোট রানীমাই পাঠিয়েছে। তো বন্ধুরা, এবার যদি আবার ষড়যন্ত্র শুরু করে দেয় তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ।